প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে একটা অধ্যায় আমি নতুন করে পড়ানো শুরু করব। বিশেষ করে মহাব্রহ্মময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই এটা প্রয়োজনীয়, কারণ তাদের হাতে খুব কম সময়। স্কুল খোলার পর এত বৃহৎ সিলেবাস বা সিলেবাসের বোঝা টেনে অল্প সময়ের মধ্যে সঠিক জায়গায় পৌঁছানো সম্ভব হয়ে উঠবে না। তাই আগে থেকে কিছুটা করে যদি আমরা এগিয়ে যেতে থাকি এভাবে ভিডিওর মাধ্যমে, তাহলে দেখা যাবে আমাদের সিলেবাসটাকে অনায়াসে আমরা যে কোনো মুহূর্তে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। তাই আজকে আমি দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা বিভাগের একটা অধ্যায় আজকে আলোচনা করব, যেটা হচ্ছে মানুষের জনন। পুরো অধ্যায়টা হয়তো আলোচনা করা সম্ভব হবে না, এই অধ্যায়ের কিছুটা অংশ আজকে পড়াবো। এর পরের দিন পরবর্তী অংশটা এভাবে কিন্তু আমরা একটু স্লটের মাধ্যমে সমগ্র চ্যাপ্টারটাকে শেষ করে নিব। আজ আমাদের জীববিদ্যা বিভাগের চতুর্থ অধ্যায় আছে, আমাদের তৃতীয় অধ্যায় আছে মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব। হিউম্যান রিপ্রোডাকশনের কতগুলো পার্ট আছে। 1 নম্বর পার্ট আমরা পড়ব মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, হিউম্যান ফার্টিলাইজেশন, এবং পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট সমূহ। এতগুলো বিষয় একটা ক্লাসের মধ্যে হয়তো সম্ভব হবে না, যেহেতু আমাদের স্লটটা কম। তাই আমরা আজকে কেবলমাত্র মেল রিপ্রোডাক্টিভ অর্গান সম্পর্কে পড়ে নিব। মানুষের প্রধান জননাঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়। যেহেতু আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ছি, তাই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মুখ্য জননাঙ্গ হচ্ছে কিন্তু শুক্রাশয়। প্রধান জননাঙ্গ ছাড়াও পুরুষ দেহের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো সাহায্যকারী জননাঙ্গ থাকে, যাকে আমরা বলি গৌণ জননাঙ্গ বা সেকেন্ডারি সেক্স অর্গান। সেকেন্ডারি সেক্স অর্গানের মধ্যে অনেকগুলো পেয়ে যাব। 1 নম্বর এপিডিডাইমিস, ভাঁজ ডিফারেন্স, পোস্টেড গ্ল্যান্ড, সেমিনাল গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড, এগুলো সব হচ্ছে আমাদের পেনিস, ইউরেথ্রা, এগুলো সবই হচ্ছে গৌণ, অর্থাৎ পুংজননতন্ত্রের সঙ্গে গৌণভাবে সাহায্য করবে যে সকল জননকারী অঙ্গ, তাদের আমরা বলবো গৌণ জননাঙ্গ। নেক্সট আসবো আমরা পুংজনতন্ত্রের একটা বিশেষ জায়গা, যেটা হচ্ছে পুরুষ দেহের গৌণ যৌন বৈশিষ্ট্য। বয়ঃসন্ধিকালে অর্থাৎ ম্যাচুরিটির পরে, যখন আমাদের ঠিক বয়ঃসন্ধিক্ষণের বা বয়ঃসন্ধিকালে শুরু হয়, সেই সময় দেখা যায় এই গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। কারণ না, আমাদের দেহের অন্তঃক্ষরা তন্ত্র, যেটা ক্লাস 11-এ পড়েছি, অন্তঃক্ষরা তন্ত্র যত ম্যাচুরিটি হতে থাকে, তাদের নিঃসৃত পদার্থগুলো এই গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশের জন্য সর্বতভাবে দায়ী থাকে। পুরুষদের ক্ষেত্রে যে সকল গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি, তাদের মধ্যে 1 নম্বর পাবো আমরা যে এই বয়ঃসন্ধিক্ষণে সুঠাম এবং পেশিবহুল দেহ গঠন হবে। 2 নম্বরে আমরা বলতে পারি পুরুষদের ক্ষেত্রে দাড়ি কিংবা গোঁফের আবির্ভাব বা আগমন ঘটতে থাকবে। 3 নম্বর দেখা যাবে কি যে ইঙ্গুইয়াল রিজিয়ন বা আমাদের বগল অঞ্চল কিংবা তলপেট রিজিয়নে দেখা যায় বড় বড় লোমের আবির্ভাব ঘটবে। এগুলো হচ্ছে আমাদের কিন্তু সমস্ত গৌণ যৌন বৈশিষ্ট্য সমূহ। এরপরে এখান থেকে যেটা আমাদের জানতে হবে, সমগ্র পুংজননতন্ত্রের একেবারে গঠনগত অংশটা এবং গঠনগত অংশের সঙ্গে আমরা মুখ্য জননাঙ্গের কলাস্থানিক গঠন পর্যন্ত এখানে আমরা পড়ব। তাহলে প্রথমে আমরা পড়ে নিব শুক্রাশয়ের পুংজননতন্ত্রের গঠনগত অংশ বা পুংজননতন্ত্রের টোটাল সামগ্রিক গঠনটা আমরা দেখে নিব। পুংজননতন্ত্র
গঠনগতভাবে একটা শুক্রাশয় থাকে, শুক্রাশয়ের সঙ্গে প্যাঁচানো একটা নালীর মতো অংশ থাকে, যাকে আমরা বলি এপিডিডাইমিস। এপিডিডাইমিসের একবারে পশ্চাৎপাদ অংশ থেকে একটা নালী উঠে যায়, যে নালীটাকে আমরা বলি ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স কিছু দূর অগ্রসর হওয়ার পর ঠিক মূত্রাশয়ের কাছাকাছি অংশে এসে একটা গ্রন্থির মতো অংশের সঙ্গে যুক্ত হয়, যে গ্রন্থিটাকে আমরা বলি সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকলের পর ঠিক মূত্রথলির সঙ্গে সংযোগের স্থানেই আমরা একটা বিশেষ গ্রন্থির মতো অংশ দেখতে পাই, যাকে আমরা বলি কাউপার গ্রন্থি। এবং তার সঙ্গে সংযুক্ত অবস্থায় আর একটি ছোট্ট গ্রন্থিবদ্ধ অংশ থাকে, যাকে আমরা বলি প্রোস্টেট গ্রন্থি। পরবর্তীকালে নালীটা বেরিয়ে যায়, একে আমরা ইউরেথ্রা বলি। ইউরেথ্রা পেরিস নামক একটা বহির্জননাঙ্গ দ্বারা বাইরে উন্মুক্ত হয়েছে। তাহলে সমগ্র পুংজনতন্ত্র গঠনগতভাবে একটা শুক্রাশয়, শুক্রাশয়ের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে একটা থলিবত পেঁচানো স্থলির ন্যায় একটা অংশ, যাকে আমরা বলি এপিডিডাইমিস। এপিডিডাইমিসের একেবারে পশ্চাৎ প্রান্তের একটা নালী অংশ সৃষ্টি হয়, যাকে আমরা বলি ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সের সঙ্গে সংযুক্ত কতগুলো গ্রন্থি থাকে। প্রথমে থাকবে সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকলের পরে থাকবে পোস্টেট গ্ল্যান্ড, পোস্টেট গ্ল্যান্ডের ঠিক কাছাকাছি অঞ্চল থাকবে কাউপার গ্ল্যান্ড, এবং তারপরেই ভাস ডিফারেন্সের কিছুটা অংশ পরবর্তী অংশ বেরিয়ে যায়, যাকে আমরা ইউরেথ্রা বলি। ইউরেথ্রার শেষ প্রান্তে পেনিস নামক বহির্জননাঙ্গ থাকে বা কপুলেটারি অর্গান আমরা বলি। এর দ্বারাই কিন্তু যে শুক্রাশয় নিঃসৃত পদার্থটা দেহের বাইরে নির্গমন ঘটে। শুক্রাশয়, শুক্রাশয়ের মধ্যে যদি আমি এর পরে যখন কলাস্থানিক গঠন পড়াবো শুক্রাশয়ের গঠনটা দেখাবো। শুক্রাশয় সাধারণত মানুষের ক্ষেত্রে এই শুক্রাশয়টা উদর গহ্বরের ঠিক বাইরে স্ক্রোটাল নামক একটা বিশেষ থলির মধ্যে একটা প্যাঁচানো বা ভাঁজ খাওয়া থলির মধ্যে এই শুক্রাশয়টা অবস্থান করে থাকে। উৎপত্তিকালে শুক্রাশয়টা দেখা যায় যে এটা উদর গহ্বরে থাকে, ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে পরবর্তীকালে দেখা যায় শুক্রাশয় স্ক্রোটাল বা স্ক্রোটাম নামক স্থলির মধ্যে এসে উপস্থিত হয়। মানুষের ক্ষেত্রে দুখানা শুক্রাশয়, নেটাবেটা ওই 25 গ্রাম মতো ওজন হয়। যদি কোনো কারণে মানুষের ক্ষেত্রে এই শুক্রাশয়টা উদর গহ্বরেই থেকে যায়, স্ক্রোটাম নামক থলির মধ্যে না উপনীত হয়, তাহলে বিশেষ একটা মানুষের ক্ষেত্রে ব্যাধির সৃষ্টি হয়, যাকে আমরা বলি ক্রিপ্টোক্রেডিনিজম। এই ক্রিপ্টোক্রেডিনিজম যুক্ত ব্যক্তিরা সাধারণত জন্মগতভাবে বা প্রজননগতভাবে বন্ধা প্রকৃতি বা স্টেরাইল হয়। বিশেষ কিছু প্রাণী আমরা পাবো, যেমন র্যাট, ব্যাট, এদের ক্ষেত্রে দেখা যায় কেবলমাত্র প্রজনন ঋতুতেই এই শুক্রাশয়টা স্ক্রোটাম নামক থলিতে আসে, না হলে বাকি সময়টা কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি বা আমাদের উদর ঘরেই অবস্থান করে থাকে। এলিফ্যান্ট, হাতিদের ক্ষেত্রে দেখা যাবে যে সারা জীবন ধরেই কিন্তু টেস্টিসটা অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বরেই থাকে, কখনো স্ক্রোটাল নামক থলিতে নামে না। মানুষের ক্ষেত্রে এই স্ক্রোটাল নামক থলির একটা বিশেষ গুরুত্ব আছে। পর্দাময় থলিটায় সবসময় আমাদের দেখা যায় 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করে, যে টেম্পারেচারটা স্পারমাটোজেনেসিস বা স্পার্ম উৎপাদনের পক্ষে একবারে উপযোগী তাপমাত্রা।
এই কারণেই স্ক্রোটাল নামক থলিতে দেখা যায় এই নির্দিষ্ট টেম্পারেচারটা মেনটেন হয়। নেক্সট আসবো আমরা শুক্রাশয়। ঠিক এই শুক্রাশয়ের ভিতরে যদি আমরা দেখি কতগুলো পেঁচানো নালীর মতো, মানে সুপার কয়েলিং নালীর মতো অংশ থাকে, যাকে আমরা সেমিনিফেরাস টিউবুলস বলি। এই নালীগুলো থেকেই সাধারণত শুক্রাণু উৎপন্ন হয় বা স্পার্ম উৎপন্ন হয়, যে স্পার্মটা পরবর্তীকালে দেখা যায় বিশেষ একটা পেঁচানো থলি, যাকে আমরা এপিডিডাইমিস বলি, এই এপিডিডাইমিস অঞ্চলে এসে সঞ্চিত হয়। এপিডিডাইমিস সাধারণত শুক্রাশয়ের পশ্চাতে অবস্থিত এবং একটা কয়েলিং বা সুপার কয়েলিং থলির মতো অংশ। এখানে শুক্রাণুটা সাময়িকভাবে সঞ্চিত থাকে এবং এখান থেকে পুষ্টি লাভ করে, পুষ্টি লাভ করার পর পরবর্তীকালে ভাস ডিফারেন্স নামক নালীর মাধ্যমে পরবর্তী অংশের দিকে সঞ্চালিত হয়। ভাস ডিফারেন্সের সঙ্গে সংযুক্ত একটা গ্রন্থিময় অংশ থাকে, যাকে আমরা বলি সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলই হচ্ছে যে শুক্রাশয়ের নির্গত যে সিমেন, যে শুক্রাশয় থেকে অর্থাৎ আমাদের পুংজননতন্ত্রের যে সিমেন নির্গত হয়, এই সিমেনের প্রায় 70% উপাদানই হচ্ছে কিন্তু তোমার সেমিনাল ভেসিকল দ্বারা। এই সেমিনাল ভেসিকলের নিশ্চিত পদার্থের মধ্যে বেশিরভাগটাই ফ্রুক্টোজ থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে কিছুটা। এছাড়াও দেখা যায় বিভিন্ন প্রকার প্রোস্টাগ্ল্যান্ডিন ও ডিফারেন্ট টাইপস অফ এনজাইম এই সেমিনাল ভেসিকল নিশ্চিত ক্ষরণ পদার্থের মধ্যে থাকে। প্রধানত এই সেমিনাল ভেসিকল নিশ্চিত ক্ষরণ পদার্থ শুক্রাণু পুষ্টি প্রদান করতে, ফ্রুক্টোজ থাকার কারণে শুক্রাণু পুষ্টি প্রদান করতে সাহায্য করে। পরবর্তী একটা গ্রন্থিময় অংশ থাকে, যাকে আমরা তোমার প্রোস্টেট গ্ল্যান্ড বলছি। সিমেনের প্রায় 20% উপাদান এই প্রোস্টেট গ্ল্যান্ড দ্বারা গঠিত হয়। এই প্রোস্টেট গ্রন্থি নিশ্চিত ক্ষরণ পদার্থ সাধারণত শুক্রাণুর চলন বা মোটিলিটি, গমন ক্রিয়াটাকে ত্বরান্বিত করতে সাহায্য করে। অপর একটা আমাদের সাহায্যকারী গৌণ জননাঙ্গ আছে, যাকে আমরা বলি কাউপার গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। এই কাউপার গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বিশেষ এক প্রকারের ক্ষরণ পদার্থ নিঃসরণ করে, যা ইউরিনারি ব্লাডার থেকে আগত ইউরিয়াকে এই ইউরেথ্রার মধ্যে বা মূত্রজনন নালীর মধ্যে প্রশমিত করতে সাহায্য করে। আর তোমার ইউরেথ্রা বা মূত্রজনন নালীর পিচ্ছিলতা বজায় রাখতে সাহায্য করে। এই জায়গায় শুক্রাশয়ের একটা কথা বলে রাখি আমি, যেটা শুক্রাশয়টা স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করলেও মানুষের ক্ষেত্রে দেখা যায় উদরগহ্বরের সঙ্গে তোমার শুক্রাশয়ের বা স্ক্রোটাল থলির একটা বিশেষ যোগসূত্র থাকে, যাকে আমরা বলি ইঙ্গুইনাল ক্যানেল। এই ক্যানেলের মাধ্যমে কিন্তু উদরগহ্বরের সঙ্গে শুক্রাশয়ে যোগসূত্র থাকে। আর শুক্রাশয়টা স্ক্রোটাল নামক থলির মধ্যে বিশেষ একটা লিগামেন্টের দ্বারা যুক্ত থাকে, বিশেষ একটা লিগামেন্টের দ্বারা এখানে কিন্তু যুক্ত থাকে। হয়েছে, বিশেষ একটা লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, যাকে আমরা বলি স্পারমাটিক কর্ড। এবার তাহলে টোটাল আমার এই জায়গা থেকে আমি কি বললাম না, পুংজননতন্ত্রের গঠনগত অংশ হিসেবে আমরা পড়লাম শুক্রাশয়। শুক্রাশয়ের সঙ্গে যুক্ত অবস্থা আছে এপিডিডাইমিস, এপিডিডাইমিসের সঙ্গে ভাস ডিফারেন্স, এবং ভাস ডিফারেন্স সঙ্গে আছে সেমিনাল ভেসিকল, কাউপার গ্রন্থি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা এবং পেনিস। প্রত্যেকটা অংশের কাজ এবং গঠন আমরা এখানে চিত্রের সাহায্যে একটু দেখার চেষ্টা করলাম। এরপরে আসবো আমরা শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। কলাস্থানিক গঠনগতভাবে শুক্রাশয়কে যদি আমি কেটে ফেলি, তাহলে তার নিম্নলিখিত কতগুলো অংশ আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি শুক্রাশয় বাইরের থেকে 3টা আবরক দ্বারা আবৃত। একেবারে বাইরের দিকের আবরকটাকে আমরা বলি টিউনিকা ভ্যাজিনালিস, এবং ভিতরের দিকে আবরকটাকে আমরা বলি টিউনিকা অ্যালবুজিনিয়া। এবং একেবারে ভিতরের দিকে জালকের ন্যায় বিস্তৃত রিজিয়নটাকে আমরা বলি টিউনিকা রেটিকুলারিস। ভিতরের দিকে একেবারে শুক্রাশয়ের ভিতর দিকে দেখতে পাবো কতগুলো লোবিউল বা প্রকোষ্ঠ দ্বারা বিভক্ত থাকে। প্রত্যেকটা লোবিউলের মধ্যে অসংখ্য পেঁচানো কতগুলা নালীর মতো অংশ থাকে, যে নালীর মতো অংশগুলাকে আমরা বলি সেমিনিফেরাস টিউবিউলস।
প্রায় 1000টার মতো এরকম সেমিনিফারাস টিউবুলস প্রত্যেকটা প্যাঁচানো অবস্থায় থাকে। আমি যদি এই অংশের প্রস্থচ্ছেদ নিয়ে নেই তাহলে ঠিক এইরকম স্ট্রাকচার দেখায় যে সেমিনিফারাস টিউবুলগুলো পরপর এইভাবেই প্রস্থচ্ছেদে কাটা অবস্থায় অবস্থান করে থাকে। সেমিনিফারাস টিউবুলসের একেবারে বাইরের দিকে থাকে একটা বিশেষ কোষস্তর যাকে আমরা বলি স্পার্মাটোগোনিয়াম সেল। ডিপ্লয়েড স্পার্ম মাদার সেল বলা হয়, যারা মাল্টিপ্লিকেশন পদ্ধতি অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একাধিক প্রাইমারি স্পার্মাটোসাইট কোষ উৎপন্ন করে। প্রাইমারি স্পার্মাটোসাইট কোষগুলো পরবর্তীকালে মিয়োসিস সেল ডিভিশনে যাবে, মিয়োসিস সেল ডিভিশনে গিয়ে সেকেন্ডারি স্পার্মাটোসাইট উৎপন্ন করে যারা হ্যাপ্লয়েড প্রকৃতির। সেকেন্ডারি স্পার্মাটোসাইট ফার্দার ম্যাচুরিটি হয়ে আর্লি স্পার্ম এবং স্পার্ম উৎপন্ন করে। স্পার্মগুলো একটা লম্বাটে বিশেষ আকৃতি কোষের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে, যে বিশেষ কোষটাকে আমরা বলি সার্টুলি সেল। এই সার্টুলি কোষকে বলা হয় শুক্রাশয়ের নারিশমেন্ট সেল বা এনরিকো ফ্রান্স নামক একজন বিজ্ঞানী তিনি এই কোষটা প্রথম খুঁজে পেয়েছিলেন বলে শুক্রাশয়ের মধ্যে, তার নাম অনুসারে একে সার্টুলি কোষ আমরা বলি। শুক্রাণু পুষ্টি প্রদান করতে বিশেষ প্রকারের কোষ সাহায্য করে থাকে। সেমিনিফারাস নালিকাগুলোর মাঝখানে দেখা যায় কতগুলো কোষপুঞ্জ একত্রিতভাবে অবস্থান করে থাকে, যাদের আমরা বলি লেডিকের। বিজ্ঞানী লিকান্স লেডিক সর্বপ্রথম 1850 সর্বপ্রথম এই কোষগুলো আবিষ্কার করেছিলেন বলে তার নামানুসারে একে আমরা বলি লেডিকের আন্তঃকোষ বা লেডিক সেল। এই বিশেষ প্রকার লেডিকের কোষ সাধারণত টেস্টোস্টেরন নামক এন্ড্রোজেন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। সার্টলি কোষ শুক্রাণু পুষ্টি প্রদান ব্যতীত অ্যান্টিজেন বাইন্ডিং কিছু প্রোটিন আছে এবং ইনহিবিন প্রোটিন নামক বিশেষ কিছু প্রকার প্রোটিন ক্ষরণ করতে সাহায্য করে। তাহলে শুক্রাশয়ের কলস্থানিক গঠনগতভাবে আমরা দেখলাম একটা শুক্রাশয়কে যদি আমি প্রস্থচ্ছেদ বরাবর কেটে ফেলতে পারি তাহলে দেখতে পাবো একটা শুক্রাশয় বাইরের থেকে 3টা আবরক দ্বারা আবৃত। একেবারে বাইরের দিকে আবরককে আমরা বলছি টিউনিকিয়া ভ্যাজিনালিস, তার ভিতরের দিকে আবরকটাকে আমরা বলি টিউনিকা অ্যালবুজিনিয়া। একেবারে ভিতরের দিকে সাধারণত একবার ভিতরে বা অভ্যন্তরীণ লেয়ারটাকে আমরা বলি, যেটা নেটওয়ার্ক বা ক্যাপিলারির একটা নেটওয়ার্ক থাকে, যাকে আমরা বলি টিউনিকা রেটিকুলারিস। টিউনিকা রেটিকুলারিসের ঠিক ভিতরের দিকে দেখতে পাবো টোটাল শুক্রাশয়টা কতগুলো প্রকোষ্ঠ বা লোবিউলে বিভক্ত থাকে। প্রত্যেকটা লোবিউলের ভিতরে আবার দেখবো কতগুলো প্যাঁচানো নালীর মতো সুপার কোয়ালিং নালীর মতো অংশ থাকে, যাদের আমরা বলি সেমিনিফারাস টিউবুলস। এই সেমিনিফারাস টিউবুলসের ভিতরেই কিন্তু স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে স্পার্ম উৎপন্ন হয়, যেখানে পরবর্তী কলাস্থানিক গঠনটাই দেখিয়েছি। প্রায় 1000টার মতো 1000 খানিক এইরকম সেমিনিফারাস টিউবুলস এই ভিতরে সজ্জিত অবস্থায় থাকে। সেমিনিফারাস টিউবুলসগুলো পরবর্তীকালে একটা জালকের ন্যায় অংশের সঙ্গে যুক্ত থাকে। যে জালকের ন্যায় বিশেষ অংশটাকে আমরা বলি রেটি টেস্টিং। রেটি টেস্টিং পরবর্তীকালে কতগুলো সরু নালীর মাধ্যমে দেখা যায় এপিডিডাইমিসের সঙ্গে যুক্ত থাকে, যে সরু নালীগুলোকে আমরা বলি ভাষা ইফারেন্সিয়া। এবং তারপরে এপিডিডাইমিস নামক একটা সুপার কয়েলিং থলির মতো অংশ থাকে, যেখানে কিন্তু শুক্রাণুগুলো সঞ্চিত অবস্থায় থাকে। এবার স্পারমাটোজেনেসিসের সঙ্গে আমি দেখে নেব ভিতরের অভ্যন্তরীণ একটা সেমিনিফারাস টিউবুলের স্ট্রাকচার। একটা সেমিনিফারাস টিউবুলসকে যদি আমি লম্বচ্ছেদভাবে কেটে ফেলি তাহলে দেখবো কতগুলো সেমিনিফারাস টিউবুলস প্রস্থচ্ছেদে কাটা অংশ বরাবর অবস্থান করে আছে। প্রত্যেকটা সেমিনিফারাস টিউবুলসের একেবারে পরিধির দিকে দেখতে পাবো আমরা কতগুলো ডিপ্লয়েড কোষ অবস্থান করে থাকে, যাদের আমরা স্পার্মাটোগোনিয়াল সেল বা স্পার্ম মাদার সেল বলি। এরা মাল্টিপ্লিকেশন পদ্ধতি অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশন প্রক্রিয়ায়
একাধিক প্রাইমারি স্পারমাটোসাইট ডিপ্লয়েড প্রাইমারি স্পারমাটোসাইট কোষ উৎপন্ন করে, যা পরবর্তীকালে দেখা যায় ম্যাচুরিটির পর এরা মিওসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় সেকেন্ডারি স্পারমাটোসাইট বা হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পারমাটোসাইট উৎপন্ন করে। সেকেন্ডারি স্পারমাটোসাইট পরবর্তীকালে আর্লি স্পার্ম গঠন করে, যা পরবর্তীকালে ম্যাচুরিটি হয়ে স্পার্ম গঠন করে। স্পার্মগুলো বিশেষ এক প্রকারের সেমিনিফেরাস নারীর মধ্যে অবস্থিত লম্বাটে প্রকৃতির কোষের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে, যে বিশেষ কোষকে আমরা বলি সার্টরি কোষ। এরা সাধারণত পুষ্টি প্রদানের সঙ্গে সম্পর্কিত শুক্রাণু, এছাড়াও অ্যান্টিজেন বাইন্ডিং প্রোটিন এবিপি এবং বিভিন্ন প্রকার ইনহিবিন ক্ষরণের সঙ্গেও দায়ী। কতগুলো সেমিনিফেরাস নালীর ঠিক সংযোগস্থলে একগুচ্ছ কোষ বা গুচ্ছাকারী কিছু কোষ অবস্থানকারী করে থাকে, যাদের আমরা লেডিকেজ সেল বলি। এই লেডিকেজ সেল সাধারণত এন্ড্রোজেন অর্থাৎ টেস্টোস্টেরন নামক পুংজনন হরমোন নিঃসরণে সাহায্য করে থাকে। স্পারমাটোজেনেসিস, এরপরে এর একটা পার্ট হচ্ছে আমরা পড়বো স্পারমাটোজেনেসিস বা স্পার্ম উৎপাদন, যে পদ্ধতিতে স্পারমাটোগোনিয়াল সেল বা স্পার্ম মাদার সেল থেকে হ্যাপ্লয়েড স্পার্ম বা স্পারমাটিড উৎপন্ন হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলবো স্পারমাটোজেনেসিস। সমগ্র প্রক্রিয়াটি 3টা স্টেপে সম্পন্ন হয়। 1 নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন, সেকেন্ড হচ্ছে গ্রোথ, থার্ড হচ্ছে মিওসিস ডিভিশন। স্পারমাটোগোনিয়াল বা 12 সংখ্যক ডিপ্লয়েড মাদার কোষ প্রথমে মাইটোসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় গিয়ে প্রাইমারি স্পারমাটোসাইট সেল উৎপন্ন করে, যা পরবর্তীকালে ম্যাচুরিটি হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট পরবর্তীকালে দেখা যাবে মিওসিস সেল ডিভিশন পদ্ধতিতে সেকেন্ডারি স্পারমাটোসাইট উৎপন্ন করবে। সেকেন্ডারি স্পারমাটোসাইট পরবর্তীকালে ম্যাচুরিটির মাধ্যমে স্পার্ম উৎপন্ন করবে। মানুষের স্পার্মের একটা গঠন সুস্পষ্টভাবে 3টা রিজন দ্বারা গঠিত। একটা হচ্ছে হেড, হেড, নেক এবং টেল, এই 3টা রিজন দ্বারা সুস্পষ্টভাবে গঠিত। মস্তক অংশে সাধারণত নিউক্লিয়াস অবস্থান করে থাকে। মস্তকের ঠিক উপরের দিকে একটা টুপির মতো অংশ থাকে, যাকে আমরা বলি অ্যাক্টোজোম। এক প্রকার বিশেষ লাইসোজাইম হাইলুরোনিডেজ নামক এক প্রকার লাইসোজাইম এনজাইম ক্ষরণ করে, যে হরমোনের দ্বারা যে উৎসেচক ক্ষরণ করে, যে উৎসেচকের দ্বারা এরা কিন্তু ডিম্বাণুর মধ্যে পেনিট্রেট বা প্রবেশ করতে সাহায্য করে। নিউক্লিয়াস মধ্যস্থ ডিএনএ বা অন্যান্য জেনেটিক ম্যাটেরিয়ালস বহন করে। ঠিক মস্তক এবং বক্ষের সংযোগস্থলে একটা সেন্ট্রিওল থাকে, যাকে আমরা বলি প্রক্সিমাল সেন্ট্রিওল। এই প্রক্সিমাল সেন্ট্রিওলটা শুক্রাণু ঠিক ডিম্বাণুর মধ্যে প্রবেশের পর প্রথম ডিম্বাণুর মধ্যে ঘটিত ক্লিভেজে সাহায্য করে থাকে প্রক্সিমাল সেন্ট্রিওল। তারপর একটা পেঁচানো মাইটোকন্ড্রিয়াল শীট থাকে, যা শক্তি উৎপাদন করে এবং মোটিলিটিটা অর্থাৎ স্পার্মের সচলতাকে বজায় রাখে। লেজ এবং ঠিক নেকে থোরাক্সের এর মাঝখানে গ্রীবার মাঝখানে আরেকটা সেন্ট্রিওল থাকে, যাকে আমরা বলি ডিস্টাল সেন্ট্রিওল। এই ডিস্টাল সেন্ট্রিওলটা সাধারণত লেজ বা পুচ্ছের যে এক্সিয়াল ফিলামেন্ট গঠনে অংশগ্রহণ করে থাকে। এর পরবর্তী অংশকে আমরা বলি টেল, যেটা সাধারণত পুচ্ছ। এটা ফ্ল্যাজেলার মতো আন্দোলন দ্বারা স্পার্মকে এক জায়গা থেকে অপর জায়গায় সঞ্চালনে সাহায্য করে। তাহলে আজকে যেটা পড়লাম, এখান থেকে আমরা কি কি স্টাডি করতে পারি? 1 নম্বর হচ্ছে
যে পুংজননতন্ত্রের গঠনগত অংশ, প্রথমেই বলবো আমরা পুংজননতন্ত্রের মুখ্য জননাঙ্গের নাম, তারপরে গৌণ জননাঙ্গ সমূহের নাম, পুরুষ দেহের গৌণ যৌন বৈশিষ্ট্য সমূহ, পুংজননতন্ত্রের চিত্রসহ গঠনগত বর্ণনা, মুখ্য পুংজননাঙ্গের কিংবা শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, তার সঙ্গে আমরা পড়লাম স্পার্মাটোজেনেসিস পদ্ধতি এবং স্পার্মের গঠন। এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আমরা স্টাডি করতে পারি। এরপরে জননের পরবর্তী অধ্যায়টা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।